Hello everyone, welcome to the Career Focus. তোমরা জানো এই আমাদের ভারতে আজ থেকে ৫,০০০ বছর আগে এমন একটা সভ্যতা ছিল যা এখনকার শহরগুলিকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, এখনকার শহরগুলিকে হার মানিয়ে দেবে। কেন হার মানিয়ে দেবে বলছি? সেই যুগের শহর ব্যবস্থা এত সুন্দর ছিল। এখনকার নর্মাল শহরগুলোতে যাও, দেখো জল নিকাশি ব্যবস্থার সঠিক বন্দোবস্ত নেই। ড্রেনগুলো দেখো খোলা আছে, ড্রেনগুলো ঢাকা নেই। কখনো কখনো কোনো বাচ্চা ড্রেনের ভিতরে পড়ে যাচ্ছে, কেউ খেলছে, কেউ করছে, বা কত নোংরা যাচ্ছে। কিন্তু সেই যুগের আজ থেকে ৫,০০০ বছর আগে এমন একটা সভ্যতা ছিল, যেই সভ্যতায় ড্রেনগুলো ঢাকা ছিল, সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হতো। প্রত্যেক বাড়ি থেকে জল গিয়ে ড্রেনে পড়তো, সেগুলো একদম সুন্দরভাবে বেরিয়ে চলে যেত। এই যে একটা সিস্টেম ছিল। রাস্তাগুলো এখনকার শহরগুলো যেমন নরমাল, বড় শহরের কথাও বলি বা ছোট শহরেও বলি, বড় শহরের কিছু কিছু পশ এলাকায়, মানে যেসব সমৃদ্ধ এলাকা, সেই সমৃদ্ধ এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতে রাস্তাগুলো গিঞ্জি, কিন্তু সেখানকার রাস্তাগুলো খুব চওড়া রাস্তা ছিল। শহরটা এত সুন্দরভাবে পরিকল্পনা করা ছিল যে রাস্তাগুলো সোজাই চলে গেল, আবার এই সোজা চলে গেল। মানে বললাম, ধরো একটা রাস্তা এইভাবে গেল, আর একটা রাস্তা এইভাবে গেল, একে অপরকে লম্বা লম্বি ভাবে ছেদ করে চলে গেল। এরকম ভাবে বড় রাস্তা চলে গেল শহরে। তারপর থেকে ছোট ছোট রাস্তা চলে গেল বাড়িগুলোর ভিতরে, পাড়ার গুলোর ভিতরে। এত সুন্দর একটা ব্যবস্থা ছিল, কল্পনা করতে পারা যায় আজ থেকে ৫,০০০ বছর আগে? হ্যাঁ, এটাই ছিল, এটাই সত্য। এই সভ্যতা একটা ওয়ান অফ দ্য অ্যাডভান্স সভ্যতা, ওই যুগের একটা, বলা যেতে পারে সব থেকে উন্নত সভ্যতা পৃথিবীতে ওই যুগের। চলো তাহলে সেই সভ্যতার কথা আজকে আমরা জানবো। আর সেই সভ্যতাটা হচ্ছে, দেখো থাম্বনেইলে, সিন্ধু সভ্যতা। কি সভ্যতা? সিন্ধু সভ্যতা। মূলত এই সভ্যতার নামটা এসেছে সিন্ধু নদীকে কেন্দ্র করে। তার কারণ সিন্ধু নদীর চারিদিকে যত ধরনের শহরগুলো ছিল, যত শহর ছিল, বেশিরভাগই সিন্ধু নদী বা তার উপনদীগুলোর চারিদিকে গড়ে উঠেছিল, বসতি গড়ে তুলেছিল। তার জন্য এই সভ্যতার নাম দেওয়া হয়েছে সিন্ধু সভ্যতা। চলো তাহলে আমরা এই সিন্ধু সভ্যতাকে উইথ ডিটেলস জানবো, কি হয়েছিল না হয়েছিল সমস্ত ব্যাপার। চলো তাহলে আমরা স্টার্ট করছি আজকের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সিন্ধু সভ্যতা নিয়ে। শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে ফলো করো। ফুল ভিডিও ফেসবুকে পাবে না, তার জন্য তোমরা ফার্স্ট কমেন্ট ফেসবুকে দেখো, ওখান থেকে ইউটিউবের লিংক পাবে, তোমরা ইউটিউবে এসে ফুল ভিডিও দেখতে পারবে। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করছি আজকের ক্লাস। দেখো, আমরা ইতিহাসকে ৩ ভাগে ভাগ করেছিলাম। আগের ক্লাসে হয়েছিল প্রাক ঐতিহাসিক, আদ্য ঐতিহাসিক আর ঐতিহাসিক। সেখানে আমরা প্রাক ঐতিহাসিক কমপ্লিট করে দিয়েছিলাম। আদ্য ঐতিহাসিকটা আমরা আজকে জানবো। আদ্য ঐতিহাসিকটা কি আমরা বলেছিলাম, মনে করো যে আদ্য ঐতিহাসিক যেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে, অতীতেও পাওয়া গেছে, মানে প্রাক ঐতিহাসিকও পাওয়া গেছে, ঐতিহাসিকও পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিক উপাদান সব জায়গায় পাওয়া যায়, কিন্তু লিখিত উপাদান, লিপিগুলো সব জায়গায় পাওয়া যায়নি, প্রাক ঐতিহাসিক যুগে পাওয়া যায়নি। এই যে আদ্য ঐতিহাসিক আর ঐতিহাসিকেই পাওয়া গেছে। এই আদ্য ঐতিহাসিকের লিপি পাওয়া গেলেও এগুলোকে কিন্তু পড়া যায় না। ঐতিহাসিকের লিপি পাওয়া গেছে, পড়াও গেছে, কিন্তু এদেরকে পড়াই যায় না। কেমন ভাষা ছিল কে জানে, এখনো পর্যন্ত উদ্ধারই করতে পারলাম না। সিন্ধু সভ্যতার ভাষা তাদের মধ্যে একটা পড়ে। এদের যে লিপি ছিল তারও একটা বলবো, বস্ট্রোপেডান লিপি বলা হয়। আমরা ডিটেলসে আসবো। দেখো, আমরা এই সভ্যতা সম্পর্কে বললাম, যে আদ্য ঐতিহাসিকের কথা বললাম। আদ্য ঐতিহাসিকে বললাম এই যুগের লিপিগুলিকে পড়া সম্ভব হয়নি। লক্ষ্য করো, এই যুগের লিপিগুলিকে পড়া সম্ভব হয়নি। তারপরে আরো লক্ষ্য করো যে এই যুগের প্রধান ঐতিহাসিক উৎস হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। এই যুগের প্রধান ঐতিহাসিক উৎস হলো প্রত্নতাত্ত্বিক উপাদান।
আমরা এটা আর বলেছি, এগুলো আর ডিটেলসে পড়ার আর ডিটেলসে বলা দরকার। আর এই যুগেরই এমন একটা সভ্যতা, সেই সভ্যতাটা হচ্ছে সিন্ধু সভ্যতা। কি সভ্যতা? সিন্ধু সভ্যতা এই যুগেরই একটা সভ্যতা। ওকে, চলো আমরা নেক্সট দেখি। এই সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে অফিসিয়ালি ভাবে। 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা নামে একটা জায়গায় খনন কার্য চালায়। সেখান থেকে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে অনেক জিনিস পায়। আর দেখা যায় যে ওই টাইমে এই যুগে একটা সভ্যতা ছিল। কিন্তু 1921 সাল মানে ব্রিটিশ ভারত, ব্রিটিশরা তখন ভারতে রাজত্ব করছে। সেই টাইমে ব্রিটিশদের সহযোগিতা ছাড়া একজন ভারতীয় দয়ারাম সাহানি শুধুমাত্র ডাইরেক্ট নিজে গিয়ে খনন কার্য চালালো না? একদমই না। উইদাউট গভর্নমেন্ট সাপোর্ট কিছু সম্ভবই না। তো ব্রিটিশরাও এই যে সভ্যতা, সিন্ধু সভ্যতা উদ্ঘাটনের জন্য অনেক অবদান রেখেছেন। তাদের মধ্যে আমাদের কিছু কিছু নাম তো অবশ্যই বলতেই হবে। দেখো, একটা সোসাইটি চালু হলো আমাদের, এখন সেইটার নাম হচ্ছে, আমরা জানি সেটা কি, এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এএসআই সেটা চালু হয়েছিল, তার প্রথম যে চেয়ারম্যান ছিল তার নাম ছিল আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম আলেকজান্ডার কানিংহাম আর তখন ব্রিটিশ গভর্নমেন্ট, এরা ভারতের প্রাচীন ইতিহাসের প্রতি অনেকটা রুচি রেখেছিল। প্রাচীন ইতিহাসকে এরা উদ্ঘাটন করার জন্য অনেক রকম অবদান রেখেছেন। তো আমরা এই সিন্ধু সভ্যতার একটুখানি কাহিনী জানি। কাহিনী বলবো, একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিল, তার নাম ছিল চার্লস মেসন। এই চার্লস মেসন এক ভারতের সার্ভে করতে বেরোয়, গোটা ভারতের সার্ভে। কিন্তু ও ছদ্মবেশে সার্ভে করতে বেরিয়েছিল। কেমন ছদ্মবেশে? ডাক্তারের ছদ্মবেশে সব সার্ভে করতে বেরিয়েছিল। ও ডাক্তারি করছিল, কিন্তু আসল কথা ও মেন সার্ভে করছিল। সেই সার্ভেতে ও এখন বর্তমানে পাকিস্তানের এই হরপ্পা জায়গাটার কাছে গেল। ওখানে গিয়ে প্রাচীন স্তূপগুলো দেখতে পাই। ও ভাবে কোনো একটা স্তূপ হবে, কিন্তু ওটা ভেবেছিল ও যে মধ্যযুগের কোনো একটা স্তূপ, মানে মুঘলদের আমলের কোনো একটা জায়গা হয়তো বা ছিল ওখানে। কিন্তু উনি জানতেন না যে এটা এত পুরনো। উনি ওনার রেকর্ডে লিখে রাখেন যে না, এইরকম ধরনের একটা জায়গা আছে, ওনার সার্ভেতে উনি লিখে রাখেন। কিন্তু উনি জানতেন না যে এটা কি, উনি জানতেন না যে এটা কি। তো এটার কথা আমরা, জরিপের কথা আমরা বললাম, চার্লস মেসনের কথা বললাম। এখানে চার্লস মেসনের সেই সম্বন্ধে জিনিসগুলোই বলা আছে। এবার আমরা আসবো যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যে চেয়ারম্যান ছিল আলেকজান্ডার কানিংহাম, তার গল্প। উনিও এই যে হরপ্পায় সার্ভে করতে অনেকবার গিয়েছেন। হরপ্পায় উনি 1853 সালে গিয়েছেন, 1856 সালেও গিয়েছেন। এবার এই প্রথমের দিকে উনি গিয়ে যে প্রাচীন প্রাচীন যে জায়গাগুলো আছে, সেই স্তূপগুলো আছে, সেগুলোকে উনি চিহ্নিত করেন। কিন্তু আবার উনি যান, এইটা গিয়েছিল 1872 সালে। 1872 সালে গিয়ে উনি একটা চমৎকার আবিষ্কার করেন, একটা সিলমোহর পেয়ে যান। আর সিলমোহরে কিছু লেখা ছিল। ওই লেখাটা কেউ পড়তে পারে না, কেউ পারে না পড়তে। এমন ব্যাপার, কি লেখা আছে না আছে সবাই চমকে যায়, আরে কি লেখা আছে এতে। সেটা নিয়ে চলে যায় ইংল্যান্ডে। ইংল্যান্ডের লন্ডনে গিয়ে মিউজিয়ামে রাখা হয়। সেখান থেকে অনেকেই অনেকেই সেটাকে দেখে, গোটা বিশ্ব তখন দেখে। গোটা বিশ্ব, আমরা এখন বিশ্ব বলতে বলি কি, আমেরিকা মানে গোটা বিশ্ব। এখন আমেরিকা সবচেয়ে পাওয়ারফুল তাই বলে, তখন ব্রিটিশরা সবচেয়ে পাওয়ারফুল ছিল। গোটা বিশ্বে ওদের উপনিবেশ ছিল, ভারতও একটা তার মধ্যে ছিল। বলা হতো যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কোনোদিনই ডুবে না, এরকম কথাও বলা হতো। হ্যাঁ, সত্য কথা। গোটা বিশ্বেই প্রায় ছিল ওদের সাম্রাজ্য। তো ব্রিটিশরা অ্যাকনলেজ করা মানে গোটা বিশ্ব জানলো, গোটা বিশ্ব জানতে পারলো এখান থেকে। সেই রকম ভাবে আর একজন ব্রিটিশার্স এই সিলমোহরটা দেখেই উনি চরম ভাবে মুগ্ধ হলেন। তার নাম হচ্ছে স্যার জন মার্শাল। দেখো, ইনি হচ্ছেন জন মার্শাল।
জন মার্শাল। জন মার্শাল ইনি এই সিলমোহরটা দেখেন, সিলমোহরটা দেখে উনি ভাবেন প্রাচীন ভারতটা কেমন। কিন্তু তখন তখন মেসোপটেমিয়ার সভ্যতা বলো, ইজিপ্টের সভ্যতা বলো, মানে মিশরের সভ্যতা বলো, এই সমস্ত সমস্ত প্রাচীন 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 সভ্যতাগুলোর আবিষ্কার হতে থাকে। একটার পর একটা সভ্যতা ওই টাইমে আবিষ্কার হতে থাকে। তখন সালটা প্রায় 1900-র কাছাকাছি সাল। ব্রিটিশদের উপর একটা চাপ পড়ে যায় যে না, ইন্ডিয়াতেও কিছু থাকতে পারে, আমরাও কিছু একটা আবিষ্কার করি। তখন ফ্রেঞ্চরা এরা সব আবিষ্কার করছে। তো এদের মধ্যে একটা মেন্টাল প্রেসার পড়ে যে না, কি হতে পারে, আমরাও কোনো ধরনের সভ্যতা আবিষ্কার করব যেটা ওদের থেকেও প্রাচীন। একটা কম্পিটিশন ওরা লেগে গেল। তার জন্য ফোকাস হলো ইন্ডিয়াতে। ইন্ডিয়া তো একটা প্রাচীন সভ্যতা। এই যে সিলমোহরটা পাওয়া গেছে, এই সিলমোহরটার উৎস কি খুঁজে বের করা যাক। জন মার্শাল ভারতে প্রায় 1900 সালে, আচ্ছা এখানে একটা সাল ভুল লেখা আছে, লক্ষ্য করো। লক্ষ্য করো এই যে এই জায়গাটা আমরা জন ব্রুনটনের কথা বলছি, জন ব্রুনটনের কথাটা আমরা পরে বলবো। কিন্তু আমরা এই জায়গায় একটা সাল ভুল লেখা আছে, এই সালটা হচ্ছে 1856 হবে, 1956 হবে না। জন ব্রুনটনের কথা আমি বলছি। আগে আমি জন মার্শালের কথা আসি। জন মার্শালের কথায় আমি আসছিলাম। জন মার্শাল 1900 সালে প্রায় ভারতের দিকে চলে আসেন। 1902 সালে এই যে এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার ডিরেক্টর পদে নিযুক্ত হন কে? তার ডিরেক্টর পদে নিযুক্ত হন এই স্যার জন মার্শাল। স্যার জন মার্শাল। জন মার্শাল লর্ড কার্জনের সহযোগিতায়, লর্ড কার্জন তখন কি ছিল? তখন ছিল ভাইসরয়, ইন্ডিয়ার ভাইসরয়, মানে এখন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার যেমন ভাইসরয়, তখন তেমন ছিল। এখন আমাদের নরেন্দ্র মোদীজি যেমন, তখন তখন ভাইসরয় ছিল সেরকম ধরনের একটা পদ, সেরকম একটা বিশাল বড় একটা পদ। তো এই টাইমে ভাইসরয়ের লর্ড কার্জনের সহযোগিতায় তিনি তিনি বিভিন্ন রকম জায়গাতে এক্সপিডিশন পাঠান, লোক পাঠান, দল পাঠান। সেই রকমই একটা দল ছিল 1917 সালের, কত সালের? 1917 সালের হরপ্পায় পাঠানো হয়েছিল। কার আন্ডারে? দয়ারাম সাহানির আন্ডারে, রায় বাহাদুর দয়ারাম সাহানি, ইনার আন্ডারে একটা দলকে পাঠানো হয় হরপ্পাতে। হরপ্পায় গিয়ে 1917 সালে দয়ারাম সাহানি দেখতে পায় যে না, এখানে কিছু জিনিস পাওয়া যেতে পারে। আরে এমনি এমনি দল পাঠিয়ে দিল, একদম সব চলো খনন করো খুঁড়ে নাও, এরকম তো করলে হবে না। সেটার জন্য প্রথমে দেখা দরকার যে ওই জায়গাটায় কিছু পাওয়া যেতে পারে কি পারে না। সেটা যদি পাওয়া যেতে কি পারে, সেটার জন্য কি হয়, গভর্নমেন্টের পারমিশন দরকার। নট অনলি গভর্নমেন্টের পারমিশন, গভর্নমেন্ট থেকে ফান্ডও দরকার, টাকা পয়সা তো লাগবে বাবা। সেই গভর্নমেন্ট ফান্ড জোগাড় করে তারপরে তখন অফিসিয়ালি ভাবে 1920 সালে জন মার্শাল হরপ্পায় গিয়ে আবার খনন কার্য চালায়। জন মার্শাল 1920 সালে হরপ্পায় গিয়ে আবার খনন কার্য চালায়। খনন কার্য চালিয়ে, জন মার্শালের কথা বলছি, এখানে দয়ারাম সাহানি, জন মার্শালের তত্ত্বাবধানে দয়ারাম সাহানি ওখানে খনন কার্য চালায়। এই যে খনন কার্য চালানো হয়, সেখানে গিয়ে হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতার আবিষ্কার হয়ে যায়। আর সেটা অ্যানাউন্সমেন্ট 1921 সালে স্যার জন মার্শাল করে থাকে। স্যার জন মার্শাল সেটা অ্যানাউন্স করে থাকে। আর তখন তখন অ্যানাউন্স বলতে তখন মিডিয়া ছিল না। মিডিয়া বলতে কি? কোন নিউজ পেপার। মিডিয়া বলতে এখন খবরের চ্যানেল বলো, সোশ্যাল মিডিয়া বলো, তখন তো ছিলই না কোনো কিছু, তাই না? তো নিউজ পেপারই ছিল মেইন স্ট্রিম। তো নিউজ পেপারে তখন প্রকাশিত হয়। আর এই সভ্যতার নামটা সিন্ধু সভ্যতা, এটা দিয়েছেন কে? স্যার জন মার্শাল। আর একটা কাহিনী তোমাদেরকে বলা হয়নি, সেটা তোমাদেরকে বলে দিই। আর একটা কাহিনী স্যার জন ব্রুনটনের। জন ব্রুনটন একজন ইঞ্জিনিয়ার ছিল। ইনাকে লাহোর থেকে মুলতানের একটা রেলপথ বানাতে দেওয়া হয়েছিল। লাহোর থেকে মুলতানের রেলপথটা 1856 সালে বানাতে দেওয়া হয়েছিল। আর 1856 সাল মানে এই টাইমটা হচ্ছে লর্ড ডালহৌসির, আচ্ছা লর্ড ডালহৌসি তখন চলে যায়, লর্ড ক্যানিং এর টাইম, লর্ড ডালহৌসি শেষ পর্যন্ত। 56 মানে ডালহৌসি এখনো পর্যন্ত আছে, এরকম টাইম। তো লর্ড ডালহৌসির আন্ডারে জন ব্রুনটন কি করেছিল, এখানে একটা রেলওয়ে নির্মাণ করছিল। রেলওয়ে নির্মাণ হচ্ছে, তো রেলের নির্মাণ করতে গিয়ে দেখছে যে পাথর কম পড়ে গেল। এই যা, এবার কি করব, আমার পাথর তো দরকার, পাথর যদি আসতে অনেক টাইম লেগে যাবে, কি করা যায়? ওই যে হরপ্পায় ইট পড়ে আছে, ওই ইটগুলোকে যা তুলে নিয়ে আয়।
তুলে লিয়াই ঢাল, তুলে লিয়াই ঢাল। মানে 1856 সাল কেউ তো জানতো না যে হরপ্পাটা এত পুরনো যুগের একটা হরপ্পা, কেউ জানতো না। কিন্তু জন ব্রন্টন ওই ইটগুলোকে নিয়ে এসে রেল লাইনে দেয়। তাহলে কি হলো, উনি বলা যেতে পারে না জেনে, বলা যেতে পারে না জেনে অনেক এভিডেন্স, যা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো ছিল ওই সভ্যতা সম্পর্কে, সেগুলোকে নষ্ট করে ফেলে। হয়তো সেটা যদি না হতো আর অনেক কিছু জানা যেত, অবশ্য আরো আগে হলে আরো অনেক কিছু জানা যেত। এত বছর ধরে পড়েছিল, কেউ দেখেইনি। কথা হচ্ছে আমাদের জানা দরকার আমাদের অতীতকে, অতীতকে আমাদের আগলে রাখা দরকার। দেখো এখনো পর্যন্ত যত রকমের বিল্ডিং গুলো আছে, সমস্ত বিল্ডিং গুলো যেগুলো ঐতিহাসিক বিল্ডিং, সেগুলোকে আগলে রাখা খুবই 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 জরুরি। কেন জরুরি? বিকজ ইতিহাস আমাদেরকে শেখায়, ইতিহাস আমাদেরকে শেখায়, ইতিহাস আমাদেরকে আগে আমরা কেমন ছিলাম সেটা জানায়, ইতিহাস আমাদের আগের সমাজ সম্পর্কে জানায়। তো এইটা দেখো, যদি ওই ধরনের ইমারতকে আগলে রাখা হতো, সিন্ধু সভ্যতার জিনিসগুলোকে, হরপ্পার জায়গাগুলোকে, তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম, তাই না? তো আজ থেকে আমরা প্রয়াণ নেব যে সমস্ত জায়গাগুলো যেগুলো ঐতিহাসিক জায়গা আছে, সেগুলোতে সবাই, সরকার তো রক্ষা করার জন্য ফান্ড দিচ্ছে, কিন্তু আমরা পাবলিকে গিয়েও সেগুলোকে নষ্ট করে ফেলছি। কেউ দেওয়ালে যায়, দেখবি কুতুব মিনারের দেওয়ালে গিয়ে লিখছে এই প্লাস এই, ওই প্লাস ওই। তাজমহলের দেওয়ালে গিয়ে অনেকে লিখে দিয়েছে, এরকম ব্যাপার হয়েছে, যেখানে সিকিউরিটি নেই সেই সব জায়গাতে। মানে যেখানেই গেল কিছু না কিছু লিখতেই হবে, হ্যাঁ, মানে আমি এসছি এরকম লিখতেই হবে। আরে বাবা এইসব লেখার কি দরকার? একটা বানিয়ে দে না তাজমহল, একটা বানিয়ে দে না, ওসব করার কি দরকার? তো মেন জিনিস আমাদেরকে একদম আগলে রাখতে হবে ইতিহাস। ইতিহাস আমাদের আগলে রাখা খুবই জরুরি। চলো আমরা এই ইতিহাসের কাহিনী জানলাম যে আমাদের হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কিভাবে আবিষ্কৃত হলো। তাহলে আমাদের ইনফরমেশন আমরা জানলাম যে 1921 সালে দয়ারাম সাহানি এটাকে খনন কার্য চালায়। কার আন্ডারে, কার তত্ত্বাবধানে? জন মার্শালের তত্ত্বাবধানে। কত সালে? 1921 সালে। এটা হরপ্পাটা এখন কোথায় আছে? হরপ্পাটা এখন বর্তমানে পাকিস্তানে আছে। কোথায় আছে? বর্তমানে পাকিস্তানে আছে। চলো এবার আসি মহেঞ্জোদারো। সেই রকম ভাবে যে সভ্যতা, হরপ্পার সভ্যতার আবিষ্কার হলো, মানে হরপ্পার খনন কার্য চালিয়ে আবিষ্কার হলো, সেই রকমই হরপ্পা থেকে একটুখানি নিচে, মানে দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে আর একটা জায়গা, মহেঞ্জোদারো নামে একটা জায়গায় খনন কার্য চালানো হয়। সেখানে খনন কার্য চালিয়ে হরপ্পার থেকেও বড় একটা শহর আবিষ্কৃত হয়। হরপ্পার থেকেও বড় একটা শহর আবিষ্কৃত হয়, মহেঞ্জোদারো, পাকিস্তানের লারকানা জেলায় আছে। আর সেখানে খনন কার্য চালায় কে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সেখানে খনন কার্য চালায় হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। উনি খনন কার্য চালিয়ে ওখানে, সরি একটু জল খেয়ে নি, এমন একটা শহর আবিষ্কার করেন যেই শহরটা হরপ্পার থেকে উন্নত, হরপ্পার থেকেও উন্নত, হরপ্পার থেকেও বড়। এই যে এই শহরটা ছিল, শহরটা সম্পর্কে আরো অনেক ডিটেলস আমরা জানবো, ঠিক আছে? কিন্তু আমরা দেখে নিই এই যে শহরটা কেমন ছিল। দেখো এটা খনন কার্য চালিয়ে এরকম পাওয়া যায়। দেখো ইটগুলো, দেখো ইটগুলো এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে যে একদম সলিড হয়ে আছে, সেই 5,500 বছর আগেকার ইট। সেই দেওয়ালগুলো, গাঁথনিগুলো দেখো এখনো পর্যন্ত সুন্দর হয়ে আছে। এই জায়গাগুলো দেখো, জানো এই বাচ্চাটা বসে আছে, বসে বলছে এ রে, এটা ওদের কার বাড়ি ছিল একটা, তাই না? হ্যাঁ, কার বাড়ি ছিল, দেখি 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 জায়গাটা কার বাড়ি ছিল। ও তো বসে বসে ওভাবে দেখছে, ভাবছে। হ্যাঁ, দেখো ইটগুলো কেমন কেমন ধরনের ইট, বাবা! মানে কল্পনা করা যায়। আরে কল্পনা করো, ইতিহাস ছিল এইরকম, এই সভ্যতাগুলো ছিল এরকম। আসল কথা কি জানো তো, আমরা ইতিহাসের কিছুই জানি না। মানে পৃথিবী কত বছর আগে তৈরি হয়েছে, আমরা তো শুধু বলছি যে এই যে হরপ্পা সভ্যতা, এটা পাওয়া গেছে, এটা পাওয়া গেছে। এর আগেও কি আরো ছিল? না, হয়তোবা ছিল, আমরা জানি না, তাই না? হয়তোবা ছিল, আমরা জানি না। চলো আমরা এবার একটুখানি দেখি, ম্যাপে দেখি যে এই লোকেশন গুলো কোথায় ছিল, কিভাবে ছিল, কারা ছিল না ছিল, আমরা সবকিছুই একটুখানি দেখি। দেখো লক্ষ্য করুন, পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের হরপ্পাটা যেটা আমরা দেখলাম, সেটা ছিল
এখানে লক্ষ্য করো, হরপ্পা পেয়েছো। হরপ্পাটা পাকিস্তানে আছে, মহেঞ্জোদারো পাকিস্তানে আছে। দেখো এখানে আমরা মেহেরগড় পাওয়া গেছে, মেহেরগড়ের কথা আমরা বলবো। মেহেরগড়টা হচ্ছে হরপ্পা সভ্যতারও পুরনো সভ্যতা, হরপ্পার থেকেও আগের সভ্যতা। এই যে মেহেরগড় সভ্যতাগুলোকে প্রি হরপ্পান বলা হয়। কি বলা হয়? প্রি হরপ্পান। তাহলে একটা মেহেরগড় মানে প্রাক হরপ্পা, প্রাক হরপ্পা বা প্রি হরপ্পান জায়গা যদি বলা হয় তাহলে সেটা কোনটা? মেহেরগড় একটা। মেহেরগড় সম্পর্কে আরো জানো, মেহেরগড়ে প্রথম চাষাবাদ করা হয়, প্রথম চাষাবাদ করা হয় কোথায়? এই যে মেহেরগড়, এই মেহেরগড়ে প্রথম চাষাবাদ করা হয়েছিল মেহেরগড়ে। ঠিক আছে, আচ্ছা চলো আরো ডিটেলস আমরা জানি এরপরে। আচ্ছা, হরপ্পা আর মহেঞ্জোদারো পরবর্তী আরো অনেক আবিষ্কার হয়, শুধু এই দুটো শহরই না, আরো অনেক শহর খুঁজে পাওয়া যায়। এখনো পর্যন্ত জানো কতটা শহর খুঁজে পাওয়া গেছে? 1400টা সাইট পাওয়া গেছে। ইন্ডিয়া পাকিস্তান মিলে 1400টা হরপ্পা সভ্যতার যে স্থান, সেই স্থানগুলি পাওয়া গেছে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো, সেগুলোকে আমরা বলছি। 1930 সালে সেটা আবিষ্কার করা হয়েছিল যে পাকিস্তানের সিন্ধ প্রদেশে, সেটা হচ্ছে চানুদারো। কোনটা হচ্ছে? পাকিস্তানের সিন্ধ প্রদেশে একটা আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে চানুদারো। এটা আবিষ্কার করেছিল ননীগোপাল মজুমদার। আচ্ছা, আমাদের মুখস্থ করার জিনিস আছে, এগুলো একটু মনে রাখার জিনিস আছে, ইম্পর্টেন্ট জিনিস, এগুলো মনে করতে হবে। 1953 সালে কালীবঙ্গাল রাজস্থান, রাজস্থানে আবিষ্কার করেছিল অমলানন্দ ঘোষ। এরপরে 1954 সালে সেটা আবিষ্কার হয় লোথাল, লোথালে হচ্ছে এস.আর. রাও। লোথালটা আমাদের কোথায়? লোথাল গুজরাটে। লোথাল একটা ইম্পর্টেন্ট জায়গা, আমরা এগুলো সম্বন্ধে ডিটেলস বলবো, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস বলবো। রোপার দেখো, এটা পাঞ্জাবের, ভারতের পাঞ্জাবে, এটা ওয়াই.ডি. শর্মা। আরো ডিটেলস আমরা এগুলো সম্পর্কে জানছি। সো গুরুত্বপূর্ণ কিছু কিছু তথ্য আমরা এগুলো থেকে দেখে নিই। দেখো, হরিয়ানা যে রাখিগড়ি আছে, রাখিগড়ি আর একটা সাইট, সেটা হচ্ছে সবচেয়ে বড় সিন্ধু সভ্যতার সাইট, সিন্ধু সভ্যতার স্থল। এর আগে মানা হতো যে রাখিগড়ি আবিষ্কৃত হওয়ার আগে পর্যন্ত মানা হতো মহেঞ্জোদারো সবচেয়ে বড়, কিন্তু রাখিগড়ি আবিষ্কার হওয়ার পর দেখা যায় যে মহেঞ্জোদারোর থেকেও বড় কে? রাখিগড়ি। আচ্ছা, মহেঞ্জোদারোকে মানা হতো, সব বলা হলো। ওকে, এবার আরেকটা জিনিস বলবো যে সবচাইতে লেটেস্ট আবিষ্কৃত সাইট কোনটা? একটা হচ্ছে গুজরাট, গুজরাটের মোরোদারো, এটা হচ্ছে সবচাইতে নতুন আবিষ্কৃত সাইট। আচ্ছা, সিন্ধু সভ্যতাটা ত্রিভুজ আকার, এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলসে বলবো। চলো, এবার দেখো সিন্ধু সভ্যতা যে এতগুলো সাইট পাওয়া যায়, আমরা এই স্লাইডটা একটু পরে বলছি। আমরা এই স্লাইডটা দেখো, এই স্লাইডে এই ম্যাপে দেখো এতটা সাইট, এই যে লক্ষ্য করছো, দেখো এই যে এতটা সাইট, এই এতগুলো সাইট পাওয়া যায়। সেই সাইটগুলো যদি লক্ষ্য করি, ভালো করে লক্ষ্য করো যে এইখান থেকে শুরু হচ্ছে, একদম এখানে গিয়ে শেষ হচ্ছে। করে পেনটা দেখো, এই যে সুক্তা গেন্ডর, এই সুক্তা গেন্ডর গিয়ে শেষ হচ্ছে। আমরা কালারটাকে চেঞ্জ করি। আচ্ছা, কি ব্যাপার, কালি লেখা হচ্ছে না কেন? আচ্ছা চলো, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, সবই ঠিকঠাক চলছে। হুম, প্রেজেন্টেশনে প্রবলেম করছে, একটুখানি ওয়েট করো। প্রেজেন্টেশনটাকে অফ করে দিই, দিয়ে আবার একটু আসছি। রেকর্ডিংটা একটু পজ করলাম। চলো, আমরা আবার ঠিক হয়ে গেছে, আমরা রেকর্ডিংটা ঠিক জায়গায় নিয়ে চলে এসেছি। এবার দেখাচ্ছিলাম যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো একদম এই যে সভ্যতাটা এখান থেকে শুরু হয়েছে, লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে একদম উত্তরে, দেখো দক্ষিণ দিকে এখানে। আচ্ছা, আবার যদি লক্ষ্য করি এদিকে, একদম এইদিকে একটা জায়গা আছে দাইমাবাদ, দাইমাবাদ, সেটা মহারাষ্ট্রে পড়বে, মহারাষ্ট্রের দাইমাবাদ। এই যে দাইমাবাদ, যদি আমরা সভ্যতাটাকে এটাকে জয়েন করি, দেখো এইভাবে জয়েন করি, এটা এখান থেকে জয়েন করি, এই ধরো একটা জয়েনিং লাইন আসছে, সোজাসুজি এলো না, আমরা যদি জয়েন করি, এই জয়েনিং, সভ্যতাটা কেমন লাগছে? ত্রিভুজাকার লাগছে না? তাহলে এখান থেকে একটা ম্যাপের মাধ্যমে দেখে বলা হয়েছিল যে আগের স্লাইডে একটা বলা হয়েছিল যে এই সভ্যতাটা, গুরুত্বপূর্ণ তথ্যতে আমরা বলা হয়েছিল শেষের দিকে লক্ষ্য করো যে এই সভ্যতাটা সিন্ধু সভ্যতার ত্রিভুজাকার। কি? সিন্ধু সভ্যতা ত্রিভুজাকার।
ত্রিভুজাকার। যে এই সভ্যতার সময়কালটাও সেখানে বলা হয়েছে যে সময়কালটা এই সভ্যতা ছিল 2500 যীশু খ্রিস্টের জন্মে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই সভ্যতা ছিল। আচ্ছা, এই সভ্যতার আমরা এখানে দেখো অনেকগুলো সাইট আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সাইট। তো তার মধ্যে সবচেয়ে উত্তরে কোনটা, সবচেয়ে দক্ষিণে কোনটা, পূর্বের কোনটা, পশ্চিমের কোনটা, সেগুলো আমরা এখন জানবো। তো এখানে লক্ষ্য করো, এই যে সিন্ধু সভ্যতা সবচেয়ে উত্তরে আছে মান্ডা, সবচেয়ে উত্তরে আছে মান্ডা। এই মান্ডাটা কোন নদীর ধারে? মান্ডাটা হচ্ছে চেনাব নদীর ধারে। কোন নদীর ধারে? মান্ডা হচ্ছে চেনাব নদীর ধারে। আচ্ছা, তারপরে দেখো আর একটা শহর হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে হচ্ছে আলমগীরপুর। পূর্ব দিকের শহরটা হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুরটা হচ্ছে হিন্ডন নদীর ধারে। আলমগীরপুরটা এটা উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশ, ইন্ডিয়ার উত্তরপ্রদেশ, আমাদের উত্তরপ্রদেশে এটা আছে। কে আছে? এই আলমগীরপুর আছে উত্তরপ্রদেশে। আচ্ছা, এরপরে দেখো একদম দক্ষিণ দিকে আছে, দক্ষিণ দিকে দাইমাবাদ। দাইমাবাদ এটা হচ্ছে রাজস্থান বলছি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দাইমাবাদ, দাইমাবাদের প্রভরা নদীর তীরে। কোন নদীর তীরে? প্রভরা নদীর তীরে আছে। একদম পশ্চিমে দেখো পাকিস্তানের সুতকা গেন্ডর। কোথায়? সুতকা গেন্ডর। এটা আছে কোন নদীর তীরে? দাসক নদীর তীরে। এই যে চারটে, চার কোনায় চারটে, সবচেয়ে উত্তর সীমা মান্ডা, সবচেয়ে দক্ষিণ সীমা দাইমাবাদ, পূর্বকে পূর্ব হচ্ছে আলমগীরপুর, সবচেয়ে পশ্চিমে কে? পশ্চিমে হচ্ছে, বলো বলো বলো, পশ্চিমে কে? সুতকা গেন্ডর, পাকিস্তানের। আচ্ছা, এবার অনেক বইয়ে তোমরা লক্ষ্য করবে যে উত্তরের সীমাটা নিয়ে অনেক বই অনেক রকম লিখেছে। আমরা যদি ম্যাপেও লক্ষ্য করি যে উত্তরের সীমাটা যদি দেখতে যাই ভালো করে, যে উত্তরের সীমাটা লক্ষ্য করো, যে উত্তরে একটা আমরা সাইড পাচ্ছি, সেই সাইডটা হচ্ছে সর্তুঘাই। কি ঘাই? সর্তুঘাই সাইডটা, এই সাইডটা আমরা পাচ্ছি। আর এই সাইডটা হচ্ছে আফগানিস্তানে আছে। তো অনেক বইয়ে যে উত্তর সীমা সর্ব উত্তরের সীমা, এই সর্ব উত্তরের সীমাকে সর্তুঘাই লেখা হয়ে থাকে। তো কোনো বইয়ে যদি অপশন থাকে বা কোনো কোশ্চেনের অপশন থাকে সর্তুঘাই মান্ডা না থাকে, বা সর্তুঘাই আর মান্ডা দুটো থাকে, তাহলে তোমরা সর্তুঘাই দেবে, সর্তুঘাই দেবে। একদম উত্তরের সীমা, একদম উত্তরের সীমা। তাহলে আমরা এখানে একদম উত্তরের সীমা সর্তুঘাই, এটা পেয়ে গেলাম। চলো এবার আমরা নেক্সট স্লাইডের দিকে যাচ্ছি। সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি আসি, তাহলে আমরা এই সভ্যতার বৈশিষ্ট্যগুলো কিভাবে জানি? বৈশিষ্ট্যগুলো বলতে এই সভ্যতা প্রথমেই বলেছি এটা নগরীয় সভ্যতা ছিল, নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। তো এই যে নগরটা ছিল, নগরটা জানো তো মজার ব্যাপার, এই নগরটা দুটো ভাগে ভাগ ছিল। কত সুন্দর জানো তো, দুটো ভাগে ভাগ ছিল। একটা ভাগ ছিল উঁচু জায়গা, মানে উঁচু জায়গার উপরে শহরটা ছিল, আর একটা নিচু জায়গা, মানে উচ্চ শহর আর নিচু শহর। এই উচ্চ শহর এটাকে বলা হতো আপার টাউন বা আপার সিটি বলা হয়। যেমন এখানে আছে উচ্চ শহর এবং নিম্ন শহর। এই যে উচ্চ শহরে এখানে দুর্গ ছিল, এখানে বড় বড় রাজপ্রাসাদের মতন বাড়িগুলো ছিল। এখান থেকে দেখে মনে হয় যে এখানে শাসকরা, যে শাসক দল যারা ছিল, তারাই হয়তোবা এখানে বসবাস করত। আর নিম্ন শহরে নরমালি যে সাধারণ মানুষজনরা ছিল, তারাই হয়তো বসবাস করতো। হয়তো কথা বলছি কেন? আমরা তো সবকিছু দেখেই কল্পনা করছি, দেখেই বোঝা যায়। ওখানে বিভিন্ন রকমের আসবাবপত্র যেগুলো উচ্চ শহরে পাওয়া গেছে, সেগুলো যারা ধনী লোক তারাই বেশি ব্যবহার করে, সেটা দেখে মনে হয়, আমরা সমাজের ক্লাসিফিকেশনটা দেখে মনে হয়। যারা নিচু শহরে বাস করে তাদের জিনিসপত্র গুলো দেখে মনে হয় যে না, এরা গরিব ছিল, এরা সাধারণ মানুষ ছিল। ঠিক আছে, তাহলে আমরা দুই ধরনের জানলাম। দেখো সমস্ত শহরগুলো সিন্ধু সভ্যতার দুই ভাগে ভাগ ছিল, দুটো ভাগে ভাগ ছিল। ওপরে দুর্গ ছিল আর নিচে ছিল সাধারণ লোকের বসবাসের জায়গা। এবার লক্ষ্য করো যে ওপরের দুর্গগুলো ঘেরা ছিল, যে ওপরের শহর আর নিচের শহরের ভেতরে যে ঘেরা ছিল, ওপরের শহরটা দুর্গ দিয়ে ঘেরা, দুর্গটা একদম চারিধার দিয়ে ঘেরা, কিন্তু বাইরের যে শহরটা লোয়ার টাউনটা, সেটা নর্মালি রীতিমতো ঘেরা ছিল না। কিন্তু কিন্তু কিছু কিছু জায়গা ছিল সেগুলো ঘেরা ছিল। দুটো জায়গা এমন পাওয়া যায়, একটা হচ্ছে বনবালি, আর একটা হচ্ছে, সরি বনবালি বলছি, একটা হচ্ছে কালীবঙ্গান, আর একটা হচ্ছে সুতকা গেন্ডর। কালীবঙ্গান
আর একটা হচ্ছে সুতকা গেন্ডার, এই দুটো শহর ছিল। এই দুটো শহরটা ছিল কিন্তু ঘেরা, নিচের শহরগুলো ঘেরা, দুর্গও তো ঘেরা ছিল, নিচের শহরটা যেটা লোয়ার টাউনের কথা বলছি, নিম্ন শহর, সেটাও ঘেরা ছিল। সমস্ত শহরগুলি তিনটে ভাগ, দুটো ভাগ ছিল, কিন্তু এমন একটা শহর ছিল যার তিনটে ভাগ ছিল, সেটা হচ্ছে ধোলাভিরা। এই ধোলাভিরা শহরটা, গুজরাটের ধোলাভিরা, ধোলাভিরা শহরটার তিনটে ভাগ ছিল। তো আমরা জানলাম দুটো নরমালি ভাগ, কিন্তু ধোলাভিরার তিনটে ভাগ, ধোলাভিরার তিনটে ভাগ। সমস্ত শহরগুলোর নিম্ন শহর ঘেরা ছিল না, কিন্তু আমরা দুটো শহর পাচ্ছি, কালীবঙ্গান আর সুতকা গন্ডার, সরি সুরকোত্তাডা, সুতকা গেন্ডে বলছি, সুরকোত্তাডা। এই সুরকোত্তাডা দুটো লোয়ার টাউন গুলো ঘেরা ছিল, আমরা জানলাম। এবার সমস্ত শহরেই দুর্গ ছিল, কিন্তু এমন একটা শহর ছিল তার দুর্গ ছিল না, সেটা হচ্ছে চানুদারো। কোথায় বলতো? চানুদারো। কোথায় বলতো? চানুদারো। দুটো ভাগে ভাগ ছিল সমস্ত শহরগুলো, উচ্চ শহর, নিম্ন শহর, কিন্তু এমন একটা শহর ছিল যার তিনটে ভাগে ভাগ ছিল, ধোলাভিরা। বলতো? ধোলাভিরা, ধোলাভিরা, ধোলাভিরা। সমস্ত শহরগুলোতে দুর্গ ছিল, কিন্তু এমন একটা শহর ছিল যেখানে দুর্গ ছিল না, দুর্গ রহিত, দুর্গ ছিল না, দুর্গ ছিল না, দুর্গ ছিল না, এমন একটা শহর হচ্ছে চানুদারো। কে বলতো? চানুদারো। কালীবঙ্গার আর সুরকোতাড়াতে নিচের শহরগুলো ঘেরা ছিল, নিচের শহরগুলো ঘেরা ছিল। আচ্ছা, এখানকার প্রধান খাদ্য এদের কেমন ছিল? এদের প্রধান খাদ্য নরমালি ছিল গম ও জব, গম ও জব। এই ছিল সিন্ধু সভ্যতার কিছু বৈশিষ্ট্য। চলো এবার আমরা নেক্সট জানছি প্রত্যেকটা শহরগুলো, এবার আমরা ধীরে 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 জানবো। আচ্ছা, আজকের ক্লাসটা দেখছি প্রায় অনেকটাই হয়ে গেছে, 31 মিনিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা শহরগুলি সম্পর্কে একদম ওদের বৈশিষ্ট্যগুলো কি কি, ওরা কিভাবে থাকতো, কোন শহরে কি কি না কি, সবকিছু আমরা নেক্সট ক্লাসে আমরা জানবো। আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে আমাদের সাথে তোমরা ডাইরেক্ট জয়েন হবে, তাহলে নিচে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডাইরেক্টলি জয়েন হতে পারো। এখানে এনি কোয়ারিজ, এনি সাবজেক্টে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা এখন ম্যাথমেটিক্স আর হিস্ট্রি ক্লাস নিচ্ছি, সমস্ত সাবজেক্টেরই ক্লাস নিয়ে আসা হবে। আমরা পিএসসি ক্লার্কশিপকেই ফোকাস করছি। সো নট অনলি পিএসসি ক্লার্কশিপের জন্য এই যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে, এটা এত সুন্দরভাবে ডিটেলস ভাবে পড়ানো হচ্ছে, শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য না, এনি এক্সাম, যত এক্সাম বলো, সমস্ত এক্সামের জন্য এটা উপযোগী। চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে। এখন পর্যন্ত তাহলে এতটুকুই। বাই বাই এভরিওয়ান, খুব ভালো থেকো।